আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। রাজধানী আইডিয়াল স্কুলের অনলাইন ক্লাসের ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দকে গণিত ক্লাসের শুভেচ্ছা। শিক্ষার্থীবৃন্দ, রাজধানী আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসের আজকের আয়োজনে শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের গণিত বইয়ের 1.3 অনুশীলনীটির গাণিতিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। পূর্বের লেকচারগুলোতে আমি 1.1, 1.2 ধারাবাহিকভাবে শেষ করেছি। আমরা প্রতিটি অধ্যায়ের অনুশীলনীর প্রতিটি গাণিতিক সমস্যা আমাদের নির্ধারিত রাজধানী আইডিয়াল স্কুল কর্তৃক সিলেবাস অনুসারে আমরা অধ্যায়গুলো শেষ করব। আশা করি শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ভিডিওর মাধ্যমে বাড়িতে বসে এই গণিতের এই ভিডিওগুলো দেখবে এবং খাতায় চর্চা করবে এবং আমাদের রাজধানী আইডিয়াল স্কুলের নিয়মিত যে লাইভ ক্লাস জুম মিটিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে, শিক্ষার্থীবৃন্দ তোমরা নিয়মিত এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে। যে কোনো সমস্যা হলে আমাদের রাজধানী আইডিয়াল স্কুলের যে কোনো শিক্ষক এর সাথে যোগাযোগ করলেই তোমরা সেটার সমাধান পেয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে চলো আজকের ক্লাসের মূল পর্বে আমরা ফিরে যাই। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের 1. অনুশীলনী 1.3 নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, পূর্বের লেকচারে আমি তোমাদের 1.3 অনুশীলনীটির 1 থেকে 8 পর্যন্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছিলাম। আজকে আমরা 9, 10, 11, 12 এই অঙ্কগুলো সমাধান করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, 9 নম্বর গাণিতিক সমস্যাটি আমরা প্রথমে পড়ে নিব। একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য, অর্থাৎ একটা লোহা পাত এবং একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 900 সেন্টিমিটার। পাত দুটি থেকে কেটে নেওয়ায় একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত? যখনই দেখবে বলবে সবচেয়ে বড় টুকরার বৃহত্তম, এই কথাগুলো থাকলে সাধারণত আমরা বুঝবো যে গসাগু করতে হবে। আচ্ছা, প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা গসাগুর মাধ্যমে নির্ণয় করতে পারবো সবচেয়ে বড় পাতের টুকরার দৈর্ঘ্য। এবং দেখো, এই যে গসাগুর যে বড় পাতের টুকরার দৈর্ঘ্য পেয়ে যাব, এই টুকরার দৈর্ঘ্য দিয়ে যদি আমরা তামার পাতের দৈর্ঘ্যকে ভাগ করি, তাহলে তামার পাতের সংখ্যা পেয়ে যাব। লোহার পাতের সংখ্যাকে যদি ভাগ করি, লোহার পাতের সংখ্যা পেয়ে যাব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন অঙ্কটি শুরু করি। দেখো, তাহলে বইয়ের লিখতে পারি আমরা যেভাবে লিখে, পাত দুটি থেকে, তাহলে 672 ও 996 লিখতে পারি। 672 ও 996, একবার দেখি না, 960, এত এর গসাগু হবে, কি হবে? সবচেয়ে বড় টুকরার, এখানে প্রশ্নেই বলা আছে, বলছে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে এর গসাগুই হবে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য। সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য। তাহলে আমরা গসাগু করে ফেলে। তাহলে শিক্ষার্থীবৃন্দু লক্ষ্য করো, 672 ও 960 কী করবো? ভাগের সাহায্যে আমরা করে ফেলি। 672
960। তাহলে প্রথমে একবার দেওয়া যায় 672, বিয়োগ করো 8 এ 10 হাতে পরে 1, 8 আর 8 এ 16 হাতে পরে 1, 7, 2। এটা দিয়ে আবার ভাগ করবো 672কে। তোমরা এটা জানো কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে যদি আমরা দেখো 2 বাদ 3 বাদ দিই, 3 দুগুণে 6, বেশি হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই 2 বাদ যাবে। 16 6 আর 2 16 17 7 হাতে পরে 1, 2 দুগুণ 4 একে 5, 6 12 হাতে পরে 1, 8 আর 8 16 9 17 হাতে পরে 1 মিলে গেল। এখন দেখো 288কে আবার ভাগ করো। তাহলে 3 6 18, 3 বাদ দাও, 3 6 18 8, 3 9 27 28। তাহলে 96 সেন্টিমিটার আমরা পেয়ে গেছি। সুতরাং নির্ণীয় বড় টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার। একটা উত্তর আমরা কিন্তু পেয়ে গেছি। আর কি বলেছে? তামার পাতের টুকরা এবং লোহার পাতের টুকরা সংখ্যা বের করতে। তাহলে এই যে দেখো, সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি একটা সংখ্যা পাবো, এটা দিয়ে ভাগ করলে একটা সংখ্যা পাবো। তাহলে এইটা কার টুকরার দৈর্ঘ্য দেখতে হবে, এটা কার দৈর্ঘ্য। তাহলে এখন আমরা যদি এটা হচ্ছে লোহার পাতের, এটা হচ্ছে তামার পাতের, তাহলে আমরা লিখতে পারি সুতরাং লোহার পাতের সংখ্যা, টুকরার সংখ্যা লিখে দিই, তা টুকরার সংখ্যা সমান কি হবে? 672 নিচেই লিখলাম ভাগ 96 এত টি সমান। দেখো 672কে আমরা যদি তুমি 96 দিয়ে ভাগ করো, তাহলে 9 নং 81, 7 নং 72, 7 দিলে 6 7টা 42, 2, 7 নং 63, 64 65 67, 7 হয় 7টি। সুতরাং তামার পাতের টুকরার সংখ্যা এটা কি হবে? তাহলে 960 ভাগ 96 এতটি, এটা ভাগ করো, তাহলে 10টি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি। যেহেতু বলেছিল সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য, একটা পেয়েছি উত্তর 96 সেন্টিমিটার, সংখ্যা দুটি পেয়েছি, একটি 7টি আর একটি হচ্ছে 10টি। তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। গণিত তোমরা যদি ভালো করে উদ্দীপকটি পড়ে বুঝতে পারো যে কি করতে হবে, কি করতে বলেছে, এটা যদি নিজে বুঝে আগে নিজের মাথার ভিতরে নিয়ে নিবে, তারপরে সমাধান করবে, তাহলে দেখবে সহজেই বুঝতে পারছো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা কত নম্বর করলাম? এটা হচ্ছে 9 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করলাম। আমরা এখন 10 নম্বরের দিকে যাব। 10 নম্বর কি প্রশ্নটা আগে পড়ে নিই আমরা। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত 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 দ্বারা নিঃশেষে বিভাজ্য? অর্থাৎ 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই 1 2 3 4টি সংখ্যা দেওয়া আছে, এটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। সেই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা বলার কারণে 4টি সংখ্যার আগে আমরা কি করব বলো তো? লসাগু নির্ণয় করব। লসাগুর যে মানটা আমরা পেয়ে যাব, সেটা কি করব? এটাই হয়ে যাবে নিঃশেষে। এখন বলেছে না, ভাগ করা যায়, অর্থাৎ যে লসাগুর মান পাবো এটা দিয়ে আমরা কি করব? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ভাগ করলে আমরা বিস্তারিত বুঝতে পারবো। দেখি আমরা অঙ্কটি করি। নাম্বার হচ্ছে 10। হ্যাঁ, তাহলে আমরা লিখতে লসাগুটা আগে নির্ণয় করে, তাহলে 12 15 20 35 লেখো। 12 15 20 ও 35 এর লসাগু নির্ণয় করি। তাহলে এখন করো।
তাহলে দেখো প্রথমে আমরা দুইটি সংখ্যাকে দুইবার দিই, 12, 15, 10, 35-এ যায় না, ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা নির্ণয় করতেছি। 3, 15 যায় না, 5, 35। এখন দেখো 3 দিয়ে যায়, 3 অক্ষে 3, 3 5-এ 15, 5 যায় না, 35ও যায় না। এখন তুমি 5 দিয়ে দাও, 1 1 1, 5 7 35। এখন আমরা লসাগুটা নির্ণয় করে ফেলি। লসাগু তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন গুণ করব। 2 দুগুণে 4, 3 5-এ 15, 4 15 60, 6 7 42, 420। এই যে 420, এই 420 দিয়ে এখন আমি বলবো কি বলেছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা ভাগ করব। বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা যা হবে, যা 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য, এটা বলেছে। এখন দেখো 4 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা আমরা এখন দেখব। সুতরাং 4 অঙ্কের, আমরা জানি লিখলেও হয়, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 2 3। এখন আমরা একটু সাইডে করি। এখন 420 দ্বারা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করে দেখব এটা নিঃশেষে বিভাজ্য কিনা। প্রশ্নে বলেছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা এত এত নিঃশেষে বিভাজ্য। তাহলে দেখো, তাহলে এখানে 420, এখানে 100, তাহলে 4 ঘরে নিতে হবে। এখন আমরা দেখব 4 দুগুণে 8, যদি 2 3 ছাড়াও 2 বাদ যায় প্রথমে, 0, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 0 6 10, 1 10। আবার 160 দিয়ে ভাগ করো 420-কে। তাহলে 0 3 18 8, 3 অক্ষে 3 একে 4, 3 16 48, 3 এখানেও বেশি হয়ে যাচ্ছে, 2 দিয়ে দাও। 0 6 দুগুণে 12, 2 2 অক্ষে 2 একে 3, 320। 0 0 1, 160। আমরা জানি যতক্ষণ আমরা এটাকে ভাগ না মিলবে ততক্ষণ আমরা, অথবা যখন ভাগশেষ থাকবে তখন আমরা, সরি এটাকে কি বলতেছিল যে আমি শুধু নিঃশেষে বিভাজ্য কিনা দেখব। তাহলে এটা আমার তো গসাগু নির্ণয় করার প্রয়োজন নাই। এটা প্রশ্ন হচ্ছে, এটা বলছে যে এটা 420 দেবে, এটা নিঃশেষে বিভাজ্য কিনা জাস্ট আমি এটা চেক করবো, এই জন্য আমার গসাগু নির্ণয় করার তো প্রয়োজন নাই। তাহলে এখানে 160 কি থাকছে, ভাগশেষ থেকে যাচ্ছে। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এই কারণ এটা থেকে এটা বিয়োগ করে দেখো, তাহলে আমি লিখতে পারি, সুতরাং প্রশ্নে যে কথাটা বলেছে, সুতরাং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 2 3 এত যা 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে নিঃশেষে যদি বিভাজ্য হতে হয়, তুমি লক্ষ্য করো এই যে ভাগশেষটা যদি এটার থেকে বিয়োগ করে দেওয়া যায়, তাহলে যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু এত এত সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। দেখেন আমরা অনেক কথা লিখতে পারি। আমরা নারীর সরাসরি যদি আমি করে দিই, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি আমি যদি সরাসরি নির্ণয় করি, তাহলে এইটার থেকে এটা বিয়োগ করে যেটা আসবে এটা যোগ করে দিলেই আমরা সংখ্যাটি পেয়ে যাব, যেহেতু নিঃশেষে বিভাজ্য বলেছে। তাহলে আমরা 1000 থেকে কি করব, 160 বিয়োগ করে দিলে আমাদের যে মানটি আসবে
160 কোমলের সংখ্যাটি একটা নির্দিষ্ট মান পাবো, যা দেখতে হবে যে আমাদের 3 অঙ্কে, তাও গ্রহণযোগ্য না। 100 অপেক্ষা 260 বেশি হলে সংখ্যাটি দাঁড়ায় এত। এখন তুমি লক্ষ্য করো একটা বিষয়, 1000 থেকে যদি 160 বিয়োগ করি, যে সংখ্যাটি পাচ্ছি সেটা হচ্ছে 3 অঙ্কের হয়ে যাচ্ছে। এখানে একটু কথা লিখাই লাগবে। তাহলে আমি এখন সংক্ষিপ্ত আকারে যদি লিখি, এখানে দেখো তো 400, এটা যেহেতু ভাগশেষ 1000 বিয়োগ 160 সমান 0, 4 10 হতে পারে 1 2 8 10, 840। যে সংখ্যাটি পেলাম সেটা হচ্ছে আবার 3 অঙ্কের, যা কি 3 অঙ্কে, তাহলে এটাও কিন্তু গ্রহণযোগ্য নয়। লিখে দিয়ে যা 3 অঙ্কের সংখ্যা, তাই গ্রহণযোগ্য নয়। এখন আমরা একটু এই সাইড থেকে মুছে দিই। দেখো, যেহেতু এটা গ্রহণযোগ্য নয়, তাহলে কি করতে হবে বলো তো? যেহেতু এটা বলেছে, যেহেতু বিয়োগ করে পেলাম এটা করে, তাহলে আমি যোগ করে দিতে পারি। তাহলে আমরা 160, 260 বেশি। এখন দেখি আমরা কি এটা করলে কি হয়। সুতরাং 420 বিয়োগ 160 বা 260। দেখো 260 আমরা পেয়েছি। আগে আমরা কি করলাম, এটাকে যখন আমি এই ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করলাম, যেটা পেয়েছি 3 অঙ্কের। এখন যদি আমরা ভাজকের সাথে ভাগশেষ বিয়োগ করে পেলাম কত, 260 পেয়েছি। সুতরাং 1000 যোগ 260 বা 1260। এটা দেখো যা কত, 420 দ্বারা বিভাজ্য। যেহেতু এটা আমাদের বিভাজ্য হয়নি, তাই আমরা এটা এখন তাহলে কি সেই ক্ষুদ্রতম, সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 1260। এখন যদি মনে করো তুমি এত কথা এগুলো লিখতে পারছো না, তাহলে অথবা সরাসরি এইভাবে করবে। ওটা দেখানোর পরে এই কথাটা লিখার পরে এইখান থেকে লিখার পর লিখবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান 1000 বিয়োগ 160 যোগ 160, 840। যোগ যদি আমরা কত দিয়ে, যোগ কত ছিল, ভাজক 420, দেখি কত আসে। 0 4 10, 1260। এইভাবে লিখতে পারবে। তাহলে আমরা সরাসরি দুইভাবেই করতে পারি।
যখন আমরা দেখব, যদি তুমি এই লেখাগুলো লিখতে না পারো, মনে বুঝতে পারছো না, সরাসরি আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি লিখে ফেলব। এখন আমরা দেখি পরবর্তী গাণিতিক সমস্যা। তাহলে শিক্ষার্থীবৃন্দ এটা আলোচনা করি, আবার একবার আমরা রিভিউ করি। 4 অঙ্কের ক্ষুদ্রতম 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ক্ষুদ্রতম আমরা একটা লসাগু করেছিলাম, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখেছি, দেখেছি যে এই মানটি দ্বারা এটা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে আমরা কি করলাম, দেখো আমরা প্রথমে কি ভাজ্য থেকে যেটা বিয়োগ করেছি সেই বিয়োগফলটা আবার দেখলাম 3 অঙ্কের। এই জন্য আমরা কি করলাম, আবার ভাজক থেকে ভাগশেষটা বিয়োগ করে দিলাম, করে 260 পেলাম। এটার সাথে যদি এটা যোগ করে এখন 1260 সংখ্যাটি পেলাম, সেটা নিঃশেষে বিভাজ্য। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন তোমাদের বইয়ে 10 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করলাম। আমরা 11 নম্বরটা দেখি কি আছে। 11 নম্বর গাণিতিক সমস্যাটি কি আছে। 11 নম্বর বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা। এখানে লক্ষ্য করো যে প্রত্যেকবার 1, 2, 3, 4 এটা কিন্তু কোনো ভাগশেষ নাই। তাহলে এখানে 5 অঙ্কের কোন বৃহত্তম, তাহলে কিন্তু এটা বৃহত্তম কথা বললেও এটাকে আমাদের কি করতে হবে বলো তো, আগে লসাগু নির্ণয় করে নিতে হবে। তাহলে লিখতে পারি এখন সমাধান। সংখ্যাগুলোর আগে লসাগু নির্ণয় করি। 16, 24, 30, 36। 16, 24, 30 ও 36 এর লসাগু নির্ণয় করি। তাহলে এখন আমরা নির্ণয় করে ফেলি। ষোলো, 24, 30, 36, 2, 8, 12, 15, 18, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, এটা যায় না, 9 দুগুণে 18, আবার 2 দিয়ে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 15 যায় না, 9 যায় না, 3 দিয়ে 2, 1, 5, 3। এখন আমরা এগুলা গুণ করে দিই। সুতরাং লসাগু 2 হচ্ছে 3টি, 3 হচ্ছে 2টি, 2 হচ্ছে 4টি হবে, আরেকটি বাড়বে, 1, 2, 3, 4, 3 হচ্ছে 2টি, 5 হচ্ছে 1টি। তাহলে আমরা এখন গুণ করে দেখি। 2 দুগুণে 4, 2 দুগুণে 4 4, 16, 3 3 9, 5 9 45, 16 আর আমরা 45 তুমি ক্যালকুলেটারে গুণ করে নিতে পারো, 720। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে 720, এখন কি প্রশ্ন করেছিল, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে এখন আমরা 720 দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখানে করি, এখন আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়, 1, 2, 3, 4, 5। তাহলে 720 দিয়ে আমরা ভাগ করে দেখি। প্রশ্ন করেছিল ভাগশেষ থাকবে 10। 1, 2, 3, 4, 5। প্রথমে তাহলে 3 ঘর নিয়ে নাও, একবার দাও,
7 2। তাহলে আরেকটি 9 নামিয়ে নাও। তাহলে 3 7 21, 3 দাও 0, 3 দুগুণে 6, 3 7 21, 3 6। আরেকটি 9 আছে, নামিয়ে নাও। 7 নং 63, তাই না? 8 নং 72, 7 8 56, 7 নং 63, বেশি হয়ে যাচ্ছে, 8 দিয়ে দাও। তাহলে 0, 8 দুগুণ 16, 6, 7 8 56, 57 58, আবার দেখো 0, 8 দুগুণে 16, 6, 7 8 56, 57, 9 3, 7 আর 7 14, 6 13, হাতে পর 1 মিলে। তাহলে এটা আমি দেখতে পাচ্ছি নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, এটাও কিন্তু আগের মতো আমরা দেখলাম যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 720 দ্বারা কি করলে ভাগকে নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা এখন একটা কাজ করতে পারি, সংক্ষিপ্ত আকারে যদি আমরা সরাসরি করে ফেলে, তাহলে আমরা এইটা থেকে যদি আমরা ভাগশেষটা বিয়োগ করে 10 যোগ করলে অবশ্যই নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে প্রশ্নে যে কথা চেয়েছি আমরা এখন লিখি, সুতরাং নির্ণীয় বৃহত্তম সংখ্যা, এটা খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তাহলে 1 2 3 4 5 বিয়োগ 639 এই যোগ 10। তাহলে আমরা কি পাই? এটা বিয়োগ করলে পাচ্ছি 0, 3 বিয়োগ করেছে 6, 6 বিয়োগ করেছে 3, 9 9 যোগ 10, 9 9 370। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা বৃহত্তম সংখ্যাটি কিন্তু পেয়ে গেছি। শিক্ষার্থীবৃন্দ আশা করি আমরা 10 11 একই নিয়মের অঙ্ক তোমরা বুঝতে পেরেছ। তাহলে 12 নম্বর এবং 12 নম্বর অঙ্কটি দেখো, কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর পর 10 কিলোমিটার 20 কিলোমিটার 24 এত কত দূর অতিক্রমণ পর 4টি বাসে একত্রে মিলিত হবে। তাহলে আমরা যে 4টি বাসে এখানে যে মানগুলো দেওয়া আছে এগুলো লসাগু করলে উত্তরটি হয়ে যাবে। দুটি সংখ্যার গুণফল এত হলে গসাগুলে সংখ্যা, দুটি সংখ্যার গুণফল নির্ণয় সূত্রটি হচ্ছে সংখ্যা দুইটির গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে আমরা 13 দিয়ে এটাকে ভাগ করলেই আমরা লসাগু পেয়ে যাব। শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা চেষ্টা করবে এই বাকি দুইটি অঙ্ক করার। যদি তোমরা না পারো তাহলে আমরা নেক্সট ক্লাসে এই দুটি সমস্যার সমাধান করব। শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা আজকের আলোচনার যে গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করেছি সেগুলো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের যদি কোনো সমস্যা হয় তো আমাদের সরাসরি লাইভ ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করতে পারি। তোমাদের যে কোনো সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে। খুদা হাফেজ।